বা যেখানেই বসে আমরা 6.3 ইস্যু করি, এটা কোন রিকোয়ারমেন্টে করি? আমাদের সেলস এন্ড মার্কেটিং ডিপার্টমেন্টে আমাদেরকে যে রিকোয়ারমেন্ট মানে রিকোয়ারমেন্টস দেয়, আমাদের ডিপার্টমেন্টে বা আমাদের ডেলিভারি ডিপার্টমেন্টে, সেই অনুসারে কিন্তু আমাদের 6.3 কাটতে হয়, ঠিক কিনা? তাহলে আপনি যখন সেলস 6.3 কাটবেন, আপনার সাথে লিঙ্ক আপ কি সেলস এন্ড মার্কেটিং ডিপার্টমেন্ট এন্ড ডিস্ট্রিবিউশন বা ডেলিভারি ডিপার্টমেন্ট। সেলস এন্ড মার্কেটিং বসে ধরেন হেড অফিসে, আর ডিস্ট্রিবিউশন ডিপার্টমেন্ট বসে ফ্যাক্টরি। নর্মালি আমরা যেটা করি সেটা হচ্ছে যে একটা ইন্ডাস্ট্রিতে ভ্যাট ডিপার্টমেন্টের সাথেই কিন্তু সেলস এন্ড ডিস্ট্রিবিউশন ডিপার্টমেন্ট থাকে, তাই না? আমরা ডেলিভারি চালানটা দিলে তারপর আমরা 6.3 দিই, আমাদের লোকজন দেয়, কারণ তাদের ফ্যাক্টরি 24 ঘন্টা চলে বা চলে 6.3। তো এই 6.3 সাথে জড়িত হচ্ছে আমাদের সেলস এন্ড মার্কেটিং ডিপার্টমেন্ট। সেলস এন্ড মার্কেটিং ডিপার্টমেন্ট যেভাবে আমাদেরকে রিকোয়ারমেন্টস দিচ্ছে, আমাদের ডিস্ট্রিবিউশন ডিপার্টমেন্ট ঠিক সেভাবে ডেলিভারি চালান কাটছে। ডেলিভারি চালান অনুসারে কিন্তু আমরা 6.3 কাটছি। হ্যাঁ, তো এই ডেলিভারি সেলস এন্ড মার্কেটিং ডিপার্টমেন্ট যে মানে রিকোয়ারমেন্টস দিচ্ছে, আমরা আমাদের ডেলিভারি এবং ডিসপ্যাচ এবং ডেলিভারি ডিপার্টমেন্ট কিন্তু একদিনে ওই পরিমাণ মাল ডেলিভারি দিতে পারছে না বা দিচ্ছে না বা হচ্ছে না। সেক্ষেত্রে আমাদের কিন্তু সেলস এন্ড মার্কেটিং এর সাথেও যে যে রিকোয়ারমেন্টসটা দিচ্ছে সেটা লাগবে, প্লাস আমাদের যে ইয়ে আছে ডেলিভারি এবং ডিসপ্যাচ ডিপার্টমেন্ট, তারা যতগুলি ডেলিভারি চালান কাটলো, আমি ততগুলি 6.3 কাটলাম। হ্যাঁ, যখন আমি এই 6.3 তখন অবশ্যই আমি সাইজ করে নিব আমার দিন শেষে ডেলিভারি এবং ডিসপ্যাচ ডিপার্টমেন্টের, যে আমি ও যেটা করছে আমি সেটা করছি না, ওর কোয়ান্টিটি আমার কোয়ান্টিটি মিল আছে কিনা। তাইলে কি হলো, ডেলিভারি এবং ডিসপ্যাচ প্লাস সেলস ডিপার্টমেন্ট আপনাকে যে রিকোয়ারমেন্ট, হ্যাঁ, সেটাতে আপনি কোথায় কোথায় হয়ে গেছে। এইটা কেন করবেন আমি বলছি পরে, যে এই তিনটা জায়গায় কেন আপনি রিকনসাইল করে রাখবেন সেটা আমি আপনাকে বলছি একটু পরে। আগে বলি 6.3 তে যখন আপনি 6.2 তে এন্ট্রি দিচ্ছেন, তখন আপনি ডেলিভারি এবং ডিসপ্যাচ ডিপার্টমেন্ট যে পরিমাণ মাল ডেলিভারি দিয়েছে, আপনার রেজিস্টারেও ঠিক সেই পরিমাণ মাল 6.3 থাকতে হবে, তাই না? প্লাস যখন ভ্যাট অডিট হয় বা আমাদের মানে ভ্যাট অফিস যখন আমাদের অফিসগুলি অ্যাটাক করে, তখন কিন্তু ওই যে আমাদের সেলস এন্ড মার্কেটিং প্রতিদিন যে রিকোয়ারমেন্টসটা দিচ্ছে না, ওই সংক্রান্ত দলিলাদি কিন্তু নিয়ে যেতে পারে। হ্যাঁ, তখন কি হয়, আমাদের ডেলিভারি ডিসপ্যাচ, ভ্যাট এবং সেলস এন্ড মার্কেটিং এর যে রিকোয়ারমেন্টস, এই তিনটার মধ্যে একটা পার্থক্য তৈরি। এরকম সমস্যা আমরা কিন্তু যারা মানে ধরেন 5 বছর 7 বছর ধরে যারা কাজ করছেন, এরকম অনেকবার ফেস করছেন। যদি কারো অফিসে ইয়ে হয়ে থাকে যে ডিসপ্যাচ ডিপার্টমেন্টের সাথে আপডেটটা মেলে, বাট হেড অফিস থেকে যখন সেলস মার্কেটিং এর রিপোর্টটা নিয়ে যায়, সেটার সাথে আপডেটটা মেলে না, কারণ সব মাল কিন্তু একদিনে ডেলিভারি হয় না, বা অনেক সময় আপনার ডেলিভারি কম থাকে, বাট মানে সেলস এন্ড মার্কেটিং এর রিকোয়ারমেন্ট কম থাকে, বাট ডেলিভারি বেশি থাকে। কিভাবে? আগের দিনের যেটা থেকে গেল সেটা কিন্তু আপনি পরের দিন বেশি দিয়ে ফেলবেন। তো এটা যদি আপনার রিকনসাইল করা থাকে এই তিনটা জিনিস, তখন কিন্তু আপনি বলতে পারবেন যে ভাই আমার এই সমস্যা। তখন আপনি কিন্তু ভালো
আচ্ছা ভাই, আপনাদের বারবার অনুরোধ জানাচ্ছি, স্যার বাদে সবাই মিউট করেন প্লিজ। তো আপনি যখন এই তিনটা জিনিস রিকনসাইল করে ভ্যাট অফিস কি করে আপনাকে ওই পার্থক্য অনুসারে আপনাকে একটা ডিমান্ড করে দেয়। এটা কিন্তু আমরা র্যান্ডম ফেস করি। যদি তিনটা বিষয় আপনার রিকনসাইল করা থাকে তখন কিন্তু আপনি ইজিলি পারবেন যে আপনি এই কারণে ঠিক না। অথবা ধরেন কোনো কারণে ডেসপাস ডিপার্টমেন্ট ডেলিভারি ডিপার্টমেন্ট একটা চালান কাটলো, ভাই আপনি দুয়ার ছবি দেখেন ভাই। ধরেন আপনি কোনো কারণে ডেলিভারি ডেসপাস ডিপার্টমেন্ট আপনার একটা ডেলিভারি চালান দিল একটা ট্রাককে, তখন আপনি কি করলেন, আপনি 6.3 দিলেন না কেন? যে ডিউ টাইমে ট্রাকটা ছেড়ে যাচ্ছে না বুঝে, বা ট্রাকটাতে কোনো সমস্যা হয়েছে। তখন কি হয়, ধরেন আপনি পরের দিন 6.3 কাটেন, কিন্তু ওর ডেসপাস ডেলিভারি চালানটা কিন্তু আগের দিনের থেকে যাচ্ছে, সেটাও আপনার রিকনসিলে থাকলো কেন আপনার এই সমস্যাটা হয়েছে। হ্যাঁ, রাস্তায় যদি বলে যে ভাই 6.3 হচ্ছে আজকের ডেটে, আপনার ডেলিভারি চালান হচ্ছে গতকালকের ডেটে, তার মানে এটা তো আপনি নিশ্চয়ই কোনো রং করছেন। তখন যদি আপনি ওই ট্র্যাকটার সাথে মেনটেনেন্সের কোনো কাগজপত্র দেন বা একটা ইয়ে দিয়ে দেন বা আপনি রিজনটা লিখে দেন, তাহলে কিন্তু আপনি অতি সহজে সেখান থেকে মাপ পেতে পারবেন। প্লাস এখন আপনি বলতে পারেন যে স্যার এটা আমাদের কেন করতে হবে, এই স্টোরের সাথে কেন ভ্যাটেড করতে হবে, প্রোডাকশনের সাথে কেন ভ্যাটেড করতে হবে, এর সাথে হবে, ডেলিভারি ডিসপ্যাচের সাথে কেন ভ্যাটেড করতে হবে? কারণ ভ্যাটের অডিট আমাদেরকেই ফেস করতে হয়। এটা কিন্তু অ্যাকাউন্টসের লোক ফেস করে না, এটা কিন্তু ডেলিভারির লোক ফেস করে না, সেলস মার্কেটিং এর লোক ফেস করে না, স্টোরের লোক ফেস করে না। ভ্যাট নিরীক্ষা গোয়েন্দা বলেন, ভ্যাট কমিশনার বলেন, ভ্যাট বলেন, সব অডিট কিন্তু আমাদেরকেই ফেস করতে হচ্ছে। সুতরাং বিষয়গুলি যদি আমাদের নলেজে না থাকে তাহলে আমরা অডিট ফেস করতে পারবো না। আমরা যদি সুন্দর করে বিষয়গুলি মানে কাজগুলি একটা মানে শুরু থেকেই করে রাখি, তাইলে আমাদের অনেক স্মুথ এই পর্যন্ত আমরা আসতে পারলাম কিনা সেটা আপনার কি মনে হয়? যে যদি আমাদের শুরু থেকে কমার্শিয়াল ডিপার্টমেন্ট, স্টোর ডিপার্টমেন্ট, তারপরে ধরেন সেলস মার্কেটিং, ডিসপাস, এই প্রত্যেকের সাথে যদি আপনার লিঙ্ক আপ গুলি ঠিক থাকে, আপনার রিকনসিলেশন করা থাকে, তাহলে কিন্তু আপনি ভ্যাট অডিটের যে বিষয়টা সেটা আপনি খুব সহজেই ফেস করতে পারলেন। বা কোনো প্রবলেম যখন অ্যারাইজ করে আপনি ইনস্ট্যান্ট উত্তর দিতে পারা, প্লাস যদি বলেন যে স্যার আমি বিষয়টা চাই নিয়ে আসি বলি, তখন কিন্তু একটা সন্দেহ তৈরি। ভ্যাট অফিস যখন অডিট হয় তখন কিন্তু অফিসার প্লাস আমরা একটা মনস্তাত্ত্বিক গেম চলে, মানে মেন্টাল গেম চলে। ওনারা কিন্তু বিসিএস দেওয়ার পরে বা পাবলিক সার্ভিস কমিশনে 6 মাস ওনারা যে ট্রেনিং দেন সেটা কিন্তু নেয় মনস্তাত্ত্বিক বিষয়ের উপর। এই মনস্তাত্ত্বিক বিষয়টা কি? আপনার ফেস, আপনার অ্যাটিটিউড, আপনার কথা বলার স্টাইল, আপনার ওই যে ডকুমেন্টেশনের স্টাইল, প্লাস আপনার ডকুমেন্টেশন প্রেজেন্টেশন, এগুলি আপনি কিভাবে দিচ্ছেন, এই
দেওয়ার ফলে কি হচ্ছে, যদি আপনি সরাসরি দিয়ে দেন, আপনি কি হইলেন, আপনি একটা জিনিস সাথে সাথে উত্তর দিয়ে আসতে পারলেন, কারণ আপনার সমস্ত বিষয়গুলি আপনার জানা বা আপনার রিকনসাইল করা। এবার 6.3 সাথে আপনার ডেলিভারি ডিপার্টমেন্ট বলেন, স্টোর যে ফিনিশ প্রোডাক্ট স্টোর আছে সেটা বলেন, সেলস মার্কেটিং ডিপার্টমেন্ট বলেন, এক লাইনে চলে আসলো। এখন আপনার কোথাও হাত দিলে আপনি কিন্তু বলতে পারবেন এই কারণে আপনার এইখানে সমস্যা, এবং সেটা যদি আপনি মিলাই দিতে পারেন, আপনার ভ্যাট অডিট দাবিনামা মুক্ত থাকে। কারণ আপনার 6.2, আপনার 6.1 আর 6.3 আমার রেজিস্টার কি 6.1 6.2 এই দুইটাই আমার রেজিস্টার, তাই না? 4.3 একটা ফর্ম, এগুলিও ফর্ম, বাট এগুলি রেজিস্টার। 6.3 কি একটা ফর্ম। শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনার অ্যানুয়াল রিপোর্টটা হবে তখন আপনার ভ্যাট বলেন, ভ্যাটের এফডি রেজিস্টার বলেন, অ্যাকাউন্টস এর এভরিথিং বলেন, সেলস অ্যানাদার ডিপার্টমেন্ট বলেন, আপনার কোনোটার সাথে কোনোটার কিন্তু অমিল থাকলো না। আমি একটা কথা বলবো, বিচার হয় কিসের? বিচার হয় কিন্তু পোস্টমর্টেম রিপোর্টের বিচার হয় কিন্তু ওই যে কি বলে একটা রিপোর্ট, পুলিশ একটা রিপোর্ট দেয় না, মানে কেসের সময় পোস্টমর্টেম রিপোর্ট দেয়, ওই যা ইয়ে দাখিল মানে চার্জশিট, হ্যাঁ 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 চার্জশিট, তখন কিন্তু থাকে না, ইয়েও থাকে না, মানে ওই যে বলে যারা সাক্ষীরাও কিন্তু অনেক চুগলে যায় আশেপাশের পরিবেশ। বিচার হয় কিন্তু দলিলাদি। যখন আপনার অডিট হয় তখন কিন্তু আপনার ফিজিক্যালি কিছুই না থাকে, থাকে না। ধরেন আপনার আজকের স্টক হবে, বাট 2020 সালের জানুয়ারি মাসে কি স্টক ছিল ওইটা কিন্তু আপনার ইতিহাস, সেই ইতিহাস যদি আপনি মেনটেন করেন কিন্তু আপনার কাছ থেকে কোনো কিছু বের করা সম্ভব হবে না। পার্টনার যদি লিঙ্ক, আমরা আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম প্রতিষ্ঠান এবং ইভেন আপনারা যারা আজকে এই মিটিংটা শুনছে, আমি মনে করি আপনাদের কারোরই এইভাবে লিঙ্ক আপ করা আছে আমার সন্দেহ আছে। এই লিঙ্ক আপের এই সাক্ষী কিন্তু ঘুরায় ফেলানো যায়, সাক্ষী ঘুরায় ফেলা যায়, উকিলের প্রেজেন্টেশনে ঘুরায় ফেলা যায়। কারণ যখন 2 বছর হয়ে যায় তখন ওই সময় ওইখানের পরিবেশ কি ছিল ওই সাক্ষী কিন্তু ভুলে যায়, সে দক্ষিণ দিক দিয়ে দৌড় দিছিল না উত্তর দিক দিয়ে দৌড় দিছিল, এটা কিন্তু আর মনে থাকে না। সুতরাং আপনার বিষয়টা আপনারা সবাই বুঝতে পারছেন কিনা, যে বিচার কিন্তু হয় হচ্ছে দলিলাদি। এই দলিলাদি যদি আমার এক ইয়েতে থাকে তাহলে এখন আর আমাদের অডিট ফেস করতে কোনো ভয় থাকার কথা না। এইবার আপনারা আমাকে কোশ্চিন করতে পারেন যদি কারো কোনো কোশ্চিন থাকে। আমি যতটুকু পর্যন্ত বলছি অতটুকু পর্যন্ত হয়তো আপনারা একদিনে বুঝবেন না,
বাট আমি এই প্রতিটা বিষয়ের উপর, হ্যাঁ, মানে আপনাদেরকে মানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, হ্যাঁ, এই 7টা বিষয়ের উপর আমি 7টা মিটিং করব। মানে আরো যেদিন মানে করব যে আপনাদেরকে আরো ডিটেলস বলার জন্য যে কোন কোন ডিপার্টমেন্টের সাথে কিভাবে আপনি মেনটেন করবেন সেটা বোঝানো, ঠিক আছে? তো এখন পর্যন্ত আমি যতটুকু বলেছি ততটুকু পর্যন্ত আপনারা বুঝছেন কিনা যে এটার ইম্পর্টেন্সি কত? এখন এখন আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন। স্যার ক্লিয়ার, এখন পর্যন্ত যতটুকু প্রেজেন্টেশন হয়েছে স্যার মোটামুটি ক্লিয়ার স্যার। আচ্ছা, আপনারা যদি এখন কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আমার করতে পারেন। আজকে আমি এই পর্যন্তই বলতে চাচ্ছি। এরপরে আমি আরো বলতে চাচ্ছি আমি প্রত্যেকটা বিভাগের সাথে ভ্যাট ডিপার্টমেন্ট কিভাবে রিকনসাইল করবে, হ্যাঁ, এটা নিয়ে আমি একটা মিটিং করব। স্যার আমি তো চাই স্যার, জি আমি একটা প্রশ্ন করতে চাই স্যার। জি বলেন। স্যার 6.1 এবং 6.2 যদি আমি বইতে না রেখে এক্সেলে রেখে প্রিন্ট করে রাখি, এটা কি সম্ভব স্যার? এটা ভ্যাটের জন্য সম্ভব না, কারণ হচ্ছে বলি ভ্যাট কিছু ফর্ম দিয়ে দিচ্ছে, আপনি হুবহু করলেন, হ্যাঁ, বাট ওই যে ভ্যাটের যে রেজিস্টার গুলি আছে না, ওইখানে কিন্তু একটা সিরিয়াল নাম্বার আছে। আমি করব, আমি ওই ফর্মে করব স্যার। বাট আপনি করতে পারবেন যদি আপনার ওই যে ভ্যাট অথরাইজড কোন সফটওয়্যার থাকে। এক্সেলে করতে পারবেন না, কারণ এক্সেলে করতে পারবেন না কারণ ওইটা আপনি যে কোনো সময় চেঞ্জ করতে পারেন। বাট ভ্যাটের যে রেজিস্টার গুলি আছে ওগুলি আপনি করতে হলে, কাটাছিড়া করতে হলে, প্লুইট করতে হলে ওইখানে আপনার একটা দাগ থেকে যাবে, সে বুঝতে পারবে। এবং সেটা তো আপনার বিষয়, এটা কিন্তু ওনার বিষয় না। প্লাস ওইখানে ভ্যাটের রেজিস্টার গুলির একটা সিরিয়াল নাম্বার থাকে। 6.1 এ দেখবেন যে পেজ নাম্বার আছে। আগে আমরা যেটা এখন প্রিন্ট করে হার্ড কপি রাখতে হয় কিনা আমি জানি না, আগে আমরা কি বলতাম যে ওইখানে সার্টিফাই করে দেয় এই বইয়ে এত নম্বর থেকে এত নম্বর সার্টিফাই করে সই করে দিত, সই করে দিত। হ্যাঁ, আপনি ওই পেজগুলি কিন্তু ইউজ করতে পারছেন, বাট আপনার এক্সেল কিন্তু সে দেখছে না। সুতরাং ভ্যাটের হিসাব নিকাশ আপনাকে ভ্যাটের ফরম্যাট অনুসারেই রাখতে হবে। আচ্ছা, ফরম্যাট রাখবো কিন্তু স্যার বইতে রাখবো না, ফরম্যাট না ওই ফর্মগুলি হচ্ছে ওইগুলি হচ্ছে ফর্ম। এটা তো আইনে কোথাও স্যার উনি যে কোশ্চেনটা করছে স্যার, এখানে একটা কিন্তু উনি যখন এক্সেলে হয়তো কোনো কারণে ভুল হলো, ভুল হওয়ার পরে উনি কিন্তু সহজে চেঞ্জ করতে পারবে। হ্যাঁ, ভ্যাট অফিস আবার এটা মাইনে নেবে নাকি, মাইনে নেবে কিনা এটার কতটুকু গ্রহণযোগ্যতা? হ্যাঁ স্যার, ওইটাই। বই থাকলে কিন্তু বইয়ের একটা পেজ চেঞ্জ হলে কিন্তু পুরো বইটা চেঞ্জ হচ্ছে। এক্সেলে রাখা সম্ভব, নেক্সট আপনি ওভাররাইট করতে পারবেন, যেটা এক্সেলে রাখা কোনোভাবেই সম্ভব না, ফরম্যাট এনবিআর কখনোই অ্যাকসেপ্ট করবে না। খালি যেটা বললো এনবিআর অথরাইজ যে সফটওয়্যার বেস জিনিসগুলো আছে ওই হলে সেটা সম্ভব। যেটা আপনি কখনো যদি অ্যামেন্ডমেন্ট করতে চান এটা এনবিআর এর রিপোর্ট যাবে। আমি তো দুইজন রাইটারের ট্রেনিং করছি, তারা বলছে আপনি রাখতে পারবেন, আইনের কোনো ব্যত্যয় হবে না। আপনি তো ইস্যু করতে পারবেন, এটা বলা আছে, বাট আপনি যখন মেনটেন করতে যাবেন আপনি তো আপনি তো ইচ্ছাগুলো এখানে ওভাররাইট করতে পারবেন। সেই ইস্যুটা কিভাবে মিনিমাইজ হবে যখন অডিটর করবেন? স্যার আমি একটু বলি স্যার, আমি একটু কথাটা বলি। ওই ভাইয়ের কথা ধরে বলতেছি যে ভাই বলছে দুইজনের ট্রেনিং করছে, এই কথাটা হয়তো ট্রেনিং যে স্যাররা করছে সেই কথাটা এইভাবে বলছে যে আপনি যখন ভ্যাট অনলাইনে যখন রিটার্নটা সাবমিট করবেন তখন ওইখানে লেখা আছে, দেখেন অনেকগুলো কলাম আছে ওখানে 6.1 6.2, সেক্ষেত্রে আপনি যে এক্সেলে 6.1 6.2 মেনটেন করে ওইখানে আপনি
ওইখানে অ্যাটাস্টেড করে দিতে পারেন, এইটার কথা হয়তো বলছে আমি মনে হয়। আর একটা যে ইস্যুটা বলতেছে ভাই যে উনি রাখতে পারবেন কিনা, কারণ ভ্যাট হলো ডকুমেন্টেড সিস্টেম। আপনার এই খাতাটা 5 বছর পর্যন্ত আপনাকে সংগ্রহিত করতে, এবং যদি ভ্যাট অফিস চায় যে আপনি চান নিয়ে আসেন, তখন উনি এক্সেল কিভাবে নেবে, সেটা গ্যারান্টেড হবে না। আমি তো এক্সেল গ্যারান্টেড হবে ওর খাতাটা। এক্সেল প্রিন্ট করে আমি বাইন্ডিং করে রাখবো মাস ওয়াইজ। আপনি যখন খাতাটা নিয়ে যাবেন, যখন বলবো যে আপনার 6.1 6.2 খাতাটা নিয়ে আসেন, তখন আমি কিভাবে নেব? আপনি এক্সেল শিটটা এক্সেল শিটটা এখানে এক্সেল শিট প্রিন্ট করে নেব, প্রিন্ট করে প্রতি মাসে মানে এক্সেল রাখতে এখানে ম্যানিপুলেশনের ব্যাপারটা বেশি চলে আসে। এটা আপনার অডিটে গ্রহণযোগ্য হবে না। আইনে তো এনবিআর এর ফরম্যাট রাখতে বলছে, আমি এনবিআর এর ফরম্যাট ভাইলেট করব না। আমি এনবিআর এর ফরম্যাট ভাইলেট করব না, ফরম্যাট যা আছে তাই প্রতি মাসে প্রিন্ট না না ভাই, আপনি সেটা আপনি অনলাইনের জন্য করতে পারেন, আর সফটওয়্যার বেস তো আলাদা বিষয়। আমার কাছে মনে হচ্ছে কি যে এইটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। উনি যেটা বলছেন যে ভ্যাটের আইন অনুসারে ভ্যাট রেজিস্ট্রি মেনটেন করতে হবে। হ্যাঁ, আপনি অডিট ফেস করতে পারবেন না যদি কেউ আপনাকে বলে থাকে। হ্যাঁ, আচ্ছা ভাই, বাকি সার বাদে বাকি লোকজন একটু মিউট করেন না প্লিজ, এটা তো ভায়োলেট হচ্ছে একটা। ভাই কেউ বুঝেন না, আপনার পিছনে লোক কথা বলতেছে, একটু বন্ধ করেন না ভাই, আমরা তো সবাই ম্যাচও। আপনি এনবিআর এর রুল ভায়োলেট করা মিন্স আপনি অডিটে ধরা খাবেন। সুতরাং আপনাকে এক্সেলে রাখার কোনো অপশন আইনে কিন্তু বলে নাই। আপনি বাদাই করে রাখেন, আর বই বানায় রাখেন, আর যা করে রাখেন, স্যার আপনাকে এই বিষয়ে কোশ্চেনটা স্যার আমি একটু অ্যাড করতে চাই। আমি একটা কথা বলি, এনবিআর কিন্তু আপনার রুলস 40 তে কিন্তু স্পষ্ট বলা আছে, আপনি যদি 6.1 তৈরি করতে চান সেটা করতে পারবেন। সেটা কিন্তু এক্সেলে করলে অ্যাকসেপ্ট হবে না কেন, সেটাও আমার একটা কোশ্চেন। আলিম ভাই জি, আমি তাসফিক, আমি একটু অ্যাড করতে চাচ্ছি স্যার, আমি কোশ্চেনটা অ্যাড করি স্যার। এক্সেল করা যাবে না। আচ্ছা, আমি কোশ্চেন করলে আপনি রুলসটা কিভাবে মেইনটেইন করবেন, আপনি সিরিয়াল নাম্বারগুলা আপনি এখানে সাপোজ আপনি যদি একটা অ্যামেন্ডমেন্ট করতে চান, ইজিলি ওখানে অ্যামেন্ডমেন্ট করতে পারতেছেন। এই যে ইস্যু একটা, এই ইস্যুটা আপনি কিভাবে মানে সলভ করবেন? আসলে ভাই গভর্নমেন্টের রুল অনুযায়ী আপনি এক্সেল ওনাকে দেখাতে পারবেন না, এখানে কোনো এক্সকিউজ দিয়ে কিছু করতে পারবেন না, কোনো অ্যানসারই না। এটা ডাইরেক্ট অ্যানসার হলো আপনাকে ওই রেজিস্টার বই মেইনটেইন করতেই হবে, কোনো ওয়ে না। এক্সেল আপনি করেন সেটা আপনার সুবিধার জন্য, আইনে কোথাও বলা নাই বই ব্যবহার করতে হবে। আইনে কোথাও বলা নাই বই লিখতে হবে, যেটা আছে রেজিস্টার বুক, ওটা আপনার মেইনটেইন করতে হবে। তো এক্সেল আপনি একটা কথা বলি, আপনি যারা ইএফডি মেশিন ইউজ করছে তারা কি 6.1 হচ্ছে আইনে বললেন যে আইনে কোথাও বলা নয়, কিন্তু বিধি 40 এ কিন্তু স্পষ্ট হয়ে বলে দিয়েছে আপনাকে রেজিস্টার মেইনটেইন করতে হবে। হ্যাঁ, রেজিস্টারটাই তো আমি বহু রেজিস্টার করে আমি নিচে বানাই নাই। শুনেন, সেটা তো নিচ্ছে আপনার রেজিস্টার ঠিক আছে, আপনার তো এখানে রেজিস্টারও করতেছেন, এটাও ঠিক আছে, আপনি বাইন্ডিং করতেছেন ঠিক আছে, কিন্তু আপনার ওই যে এক ভাই বললো, আপনার প্রথম বিষয়টাই হচ্ছে যে আপনার এডিট অপশন থেকে যাচ্ছে, এনবিআর এটা গ্রহণ করবে কিনা এটা সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের উপর ডিপেন্ড করে। ওই আইনটা দেখেন, ওইখানে বলা আছে, ওই না উনি যেখানে বলতে চাচ্ছে আইনে ওইখানে বলা আছে, কি বলা আছে শুনবেন, যে রেজিস্টার সহ আপনার অন্যান্য প্রয়োজনীয় দলিলাদি সংরক্ষণ করতে হবে আপনার ফরম্যাটে। মানে এর বাইরেও যদি আপনি অন্য কোনো ভাবে সংরক্ষণ এর বাইরেও যদি আপনি অন্য কোনো ফরম্যাটে করতে চান সেটা করতে পারবেন, বাট আগে আপনাকে এই ফরম্যাটটা রাখতে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু অ্যাড করি এই বিষয়টা, কনসেপ্টটা একটু ক্লিয়ার করি। সবাই তো আলোচনা করছে, হ্যাঁ, বিষয়টা হচ্ছে আমি এক্সেলের যে বিষয়টা, হ্যাঁ এক্সেলে আপনি রাখতে পারবেন, এটা যেমন মাহবুব স্যার বলছে, হ্যাঁ, কিন্তু বিষয়টা হচ্ছে ব্যাট অফিস মানে অথেন্টিক একটা ইস্যু আছে স্যার। হ্যাঁ, যেটা বললো যে রেজিস্টার হলে কিন্তু, হ্যাঁ রেজিস্টার হলে আপনি চেঞ্জ করতে পারবেন না, হ্যাঁ এক্সেলে আপনি এডিট করতে পারবেন। এক্ষেত্রে আপনার যদি একাউন্ট রাখতে ইচ্ছে হয়, হ্যাঁ এক্ষেত্রে আমি যেটা বুঝি, আমরা আলোচনার মাধ্যমে একটা টপিক এটা নিয়ে আলোচনা করছিলাম, তখন বলছিল যে রিটার্নের সাথে সাথে এই 6.1 এবং 6.2টা সে রেভিনিউ অফিসার অথবা ইন্সপেক্টর থেকে এটা সিগনেচার করে নিয়ে আসতে হবে। হ্যাঁ, হ্যাঁ, এতে কি হবে, সে যখন অডিট ফেস করবে, হ্যাঁ
তখন সে দায় মুক্তি পাবে। আর আদারওয়াইজ সে যেহেতু সে রেজিস্টার মেনটেন করে না, তখন যদি ওই অফিসার মানে আইনে ক্লিয়ার বলা নাই যে এক্সেলে সে রাখলে অপরাধ, না রাখলে রাখাও যাবে বলা নাই, আবার রাখলে তো সমস্যা হতে পারে না। কিন্তু সে অডিটে যখন ফেস করবে, এখন সব অফিসার তো দেখুন, এখন আমরা এখানে 40 জনের মধ্যে কিন্তু 2-3টা গ্রুপ হয়ে গেছে এই বিষয়টা নিয়ে। হ্যাঁ, কারণ আমি যখন ব্যাট অফিসার হব, এই ক্ষেত্রে আমি যদি না মানি, হ্যাঁ আমি ওনারা অ্যাকসেপ্ট করলাম না বিষয়টা, তখন হয় উনি আমার টিম থেকে আদারে অন্য কোনো টিমে অ্যাকসেপ্টেবল টিমে যাইতে হবে, নাইলে আমি যেটা বলি তখন সে মানতে বাধ্য। ঠিক আছে? তো এই ক্ষেত্রে নিজের সিকিউরিটির জন্য স্যার, নিজের সেফটি এবং নিজের সিকিউরিটির জন্য, হ্যাঁ আমি সর্বোচ্চ, যেমন আমি যখন একটা জমি কিনতে যাই, আমি কিন্তু সর্বোচ্চ পেপারস যাচাই করি। একটা মানে প্রোডাক্ট কিনতে গেলে সর্বোচ্চটা ভালোটাও খুঁজি। ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমি এক্সেলটা যদি আমার একটু কনফিউশন কাজ করে, এক্ষেত্রে আমি রাখি, কিন্তু আমি কেন এই সমস্যাটার দিকে যাব? এটা হচ্ছে আমার কথা। আপনি কথা বলছেন সেটা যদি আমি যদি ওই রিটার্নের সাথে হ্যাঁ সিগনেচার করাই নেই, তাইলে কিন্তু ওইটা 6.1 হয়ে যাবে। তার চেয়ে ভালো আমার এত পেন জানা অফিসার সিগনেচার করতে যখন আসি, আমি 6.2 মেনটেন করি। ওই অফিসার কিন্তু আপনাকে সই দিবে না ভাই। জি স্যার, এখানে ওনার কথা যুক্তি এক্সেলে মেনটেন করা যাবে, এটাও সত্য। হ্যাঁ, এটা কমিশনার স্যার আর অনেকেই বলছে সে রাখতে পারবে, কিন্তু অথেন্টিক না সেফটির জন্য। হ্যাঁ বলো আসফিক বলছিলাম। আচ্ছা, বিষয়টাকে আরেকটু কি অথেন্টিক করা যায় না? আমরা যখন একটা প্রতিষ্ঠান শুরু করছি বা আমার ভলিউম অনুযায়ী আমরা তো বিভিন্ন ইস্যুতে আমরা ডিভিশন বা সার্কেলে চিঠি ইস্যু করি, এরকম আমি তাদেরকে একটু নোটিফাই করে বা তাদেরকে অবগত করার জন্য কি আমরা একটা চিঠি ইস্যু করতে পারি না? বা সেটা সার্কেল, ডিভিশন এবং কমিশনে আমরা এক্সেল ফরম্যাটে কনভার্ট করছি সবকিছুকে, দেন আমরা আপনি যেটা বলেছিলেন সিগনেচার নিব, তো তার আগে যদি আমরা এইভাবে একটা চিঠি ইস্যু করে তাদের কাছে অবগত করে একটা রিসিভিং নিয়ে আসি, তো এটাও কি অডিট ফেস করতে আমাকে সহায়ক হবে না? বাট আপনাকে ওই যে আপনি বলবেন যে 6.1 6.2, সে কিন্তু আপনাকে সই দিবে না যতক্ষণ না উনি ওগুলি কনফার্ম হবে। স্যার তখন বলবে আপনার বেশি। হ্যালো স্যার, একটা ক্ষেত্রে মনে করেন আমার বাবা জীবিত, হ্যাঁ এক্ষেত্রে বাবার সম্পত্তির মালিক কিন্তু বাবা যতক্ষণ আমাকে না দেবে ততক্ষণ কিন্তু আমি না। ঠিক আছে? কিন্তু আদারস আমি কিন্তু মালিকানা দাবি করি। হ্যাঁ, কেউ বললে হ্যাঁ আমার সম্পত্তিটা আমাদের এইগুলো। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে আমি সেফটি সিকিউরিটির জন্য আমি যেটা সাজেস্ট করবো, হ্যাঁ হয় সিগনেচার করে নিতে হবে, নাইলে সে রেজিস্টার মেনটেন করতে হবে। আর যদি সে রাখে তাহলে একটু রিস্ক দাঁড়ায় হয় আর কি বিষয়টা। স্যার ইকবাল ভাই, আমি একটু বলি। আমার সাথে লাস্ট হচ্ছে আমি মোস্তাফিজুর রহমান স্যারের সাথে একটু চ্যাটিং করছিলাম, কথা বলছিলাম ওনার সাথে, আমার একটু পার্সোনাল সম্পর্ক আছে। একটা অনলাইন যে ডিরেক্টর এবং ওই যে বন্ডের যে কমিশনার স্যার, তো উনি স্যার কথা বলতে হবে, যদি আপনি সফটওয়্যার ইউজ করেন অ্যাটেড যে এনলিস্টেড যে সফটওয়্যার কোম্পানি, সেটা আপনি 6.2 6.1 আপনার ব্যবহার করার দরকার নাই। কিন্তু যারা সফটওয়্যার ইউজ করে না তারা তাদের হিসাবটা দুইভাবে রাখতে পারে। একটা হচ্ছে যে 6.1 6.2 সে এক্সেল শিটে তৈরি করতে রাখতে পারে। সে কি জন্য তৈরি রাখতে হবে, সেটা হচ্ছে যখন সে অনলাইন রিটার্নটা সাবমিট করবে তখন তার সাথে এটা অ্যাটাচমেন্ট করে দিবে। কিন্তু যারা সফটওয়্যার ইউজ করে না তাদের ক্ষেত্রে 6.1 6.2 বা যারা 6.2.1 ইউজ করে, প্রত্যেকটাকে এই অথেন্টিক ডকুমেন্ট অবশ্যই সফটওয়্যার ইউজ না করলে রাখতে হবে। স্যার আমাকে লাস্ট হচ্ছে কি বারে কথা বলছি, আমি বৃহস্পতিবারে কথা বলছি, এটা বলছে। কারণ আমি উনি বলছিলাম স্যার আমি যদি সফটওয়্যার শুধু যদি এক্সেল শিটে ব্যবহার করি, এটা আমি প্রতি মাসে রিটার্নের সাথে আপনার আমি অ্যাটাচমেন্ট করে দিলাম, ওখানে আমার টোটাল কতটুকু আমার মাল কতটুকু আসলো কতটুকু হলো সব থাকবে। বলছে থাকবে, ঠিক আছে, কিন্তু ইন ফিউচার যদি তোমার এই ডকুমেন্টারিটা তোমার তুমি যে আগে বললে যে হ্যাঁ এটা তুমি যদি ইয়া করতে পারো, হ্যাঁ সেটা একটা বিষয়, তুমি এডিট করতে পারো সেটা একটা বিষয়। আর এই ডকুমেন্ট যদি তোমার 5 বছর রাখতে হবে, সেক্ষেত্রে তোমার ওই ভ্যাটের যে অথেন্টিক খাতাটা আছে সেটাই ইউজ করতে হবে এবং সেটাই রাখতে হবে। এগুলো লাস্ট কথা ওনার। এখন দেখেন আসলে রিয়েল, এটা হচ্ছে রিয়েল স্যার। কথা বলি আমরা যত চিঠি ইস্যু করি, আমরা যত আলোচনা করছিলাম প্র্যাকটিক্যাল এইটাই করতে হবে স্যার। যে ভাই এতক্ষণ কথা বললেন এইটাই বাস্তবসম্মত। শোনেন আমরা বলি, এখন আমার সমস্যা স্যার, হ্যাঁ আমি স্যার
লেখার ভলিউমটা অনেক, আমি আমার 4টে লোক লেখেও আমি কারেন্ট লিখতে পারি না। আরে ভাই আপনাকে বলবে কি শোনেন, তখন বলবে আপনার ভলিউম বেশি, আপনার তো আর আপনাকে বলে দিতেছে সফটওয়্যার নেওয়ার জন্য, আপনি তাহলে সফটওয়্যার নিচ্ছেন না কেন, আপনি এক্সেল মেইনটেইন করবেন কার এটা আপনাকে বলবে। আপনার কথা বলবে আছে তো, আপনার অ্যাপ্রুভ করে দেয় আপনার ততগুলো কোম্পানি, আপনি যে কোনো একটা সফটওয়্যার নিয়ে নেন, আপনার এক্সেল তখনকে ওটা আপনি অ্যাকসেপ্ট করবে না, সফটওয়্যারের কথা বলবে তখন আপনার যত বড় বড় আমরা যেটা নিয়ে বলছিলাম কথা বলছিলাম। হ্যাঁ, এটা আইনের স্পিড যেটা বলে সেটা আপনাকে ডকুমেন্টেশন করতে হবে। আপনার 10 জন লাগুক 20 জন লাগুক এটা কেউ দেখবে না। হ্যাঁ, তাহলে আপনাকে সফটওয়্যার নিতে হবে। সুতরাং আমি যেটা নিয়ে কথা বললাম, আপনাদের এই সংক্রান্ত কোনো কোশ্চিন থাকলে আপনি বলেন। মানে আমি যে একটা কথা স্যার, হ্যাঁ স্যার বুঝতে স্যার বুঝতে এখন 4 কর্মের পর এন্ট্রি না করতে বলে সেটা তো আমি রিবেট নিতে পারবো না। ঠিক আছে, আমি 4 কর্মের পরে এন্ট্রি দিলাম বাট রিবেট নিলাম না, সেক্ষেত্রে আমার কোনো ধরনের ঝামেলা হতে পারে কিনা? না, রিয়াতের প্রশ্ন যদি না জান, হ্যাঁ আপনি র মেটেরিয়াল কনজাম্পশন দেখাতে পারবেন, দিবেন না ওইটা সামাও কোনো কারণে ওইখানে রিয়াতের জন্য। আর এটা সম্পর্ক তো রিয়াতের সাথে স্যার, বুঝছেন? টাইমের যদি সে রিয়াত না নাই তাহলে সমস্যা নাই, সে র মেটেরিয়াল ইউজ করে। এটা আমি করছি স্যার, এরকম একটা এক্সপেরিয়েন্স ছিল আমার। সে তো ওইখানে আমি ওটাই বলছি যে সে রেজিস্টারে এন্ট্রি করবে, এমনকি ওই রেয়ার যোগ্য নয় এরকম যে একটা অপশন আছে রিটার্নের, ওই কলামটা সে এন্ট্রি দিতে পারবে, তো দিলে তো এটা বৈধ হয়ে গেল। 21/22 দিলেই হবে। মাল ঢুকার 5 মাস পরে ঢুকাইতে পারবে, আন্ডার আসার কদিনে 4 করবে পরে দিনে প্রশ্নটা বোঝা যায়নি, আপনি আবার বুঝে নাই না। যে বললো যে মেয়াদে সে মামলা নিতে পারেনি, সে রেয়াত পাবে না, কিন্তু তার মাল শুনতে পাচ্ছেন? কোশ্চেনটা বোঝা আমাকে শুনতে পাচ্ছেন না? আপনার কোশ্চেনটা ধরনটা হয়তো এরকম, আমি একটু অ্যাড করি। যেটা আপনি বলতে চাচ্ছেন যে আপনি 4 কর্মের মধ্যে রেয়াত নিতে পারেননি, কিন্তু আপনি হয়তো চাচ্ছেন আবার 6ষ্ঠ মাসে যায়, সেটা আপনি 6.1 এ এন্ট্রি দিতে পারবেন কিনা, এটাই তো আপনার কোশ্চেন। হ্যাঁ, আপনি 6ষ্ঠ মাসে যাও আপনি এন্ট্রি দিতে পারবেন, কারণ ওটা আপনার মাল রিসিভিং, কারণ ওইটা দিয়ে আপনি একটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করবেন। না ভাই না, কিন্তু আমার একটা কোশ্চেন আছে। স্যার এইখানে একটা পার্ট আছে স্যার, সেই ইম্পোর্টের ক্ষেত্রে কিন্তু স্পেসিফিক ভাবে বুঝতেছে, কিন্তু লোকালের ক্ষেত্রে যদি না হয় এবং সে যদি পেমেন্ট করে তাহলে তো তার বেটার কলমে টাকা আছে, সেক্ষেত্রে সমস্যা হবে না, কিন্তু যদি না হয় তাহলে তো আবার ভিডিএস টিডিএস এর পার্ট আসে কিনা স্যার, মানে আমার হচ্ছে এই আমি পেমেন্টের ক্ষেত্রে তো আপনার রিয়াতের সাথে পেমেন্টের কোনো সম্পর্ক নেই। মানে আপনার যখন 6.3 ইস্যু হচ্ছে তখনই আপনি রিয়াত নিতে পারছেন, ঠিক আছে। এরপরে পেমেন্ট করলে আপনার সোর্স ভ্যাটের প্রশ্ন আসছে, 6.6 এর প্রশ্ন আসছে। তো আমার এখানে একটা কোশ্চেন আছে, হ্যাঁ, যে আপনারা ধরেন বলতেছেন যে এইটা আপনি 4 কর্মমেয়াদের পরে খাতায় এন্ট্রি দিতে পারবেন, আমিও বলছি খাতায় এন্ট্রি দিতে পারবেন। হ্যাঁ, সেটা কতদিন? ধরেন আপনি একটা 2 বছর পরে গিয়া পাইলেন, ওই কাঁচামাল কিন্তু আপনার স্টোরে ঢুকছে, ওইটা কিন্তু সেলও হয়ে গেছে, সেটা কি আপনি এন্ট্রি দিতে পারবেন? আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি স্যার।
মানে ধরেন আপনার কাঁচামাল আপনি আপনার কোনো কনসার্ন নাই, 6.3 পাইছেন, সে আপনাকে দেয় নাই, কিন্তু ওই কাঁচামাল কিন্তু ইউজ হয়ে হয়েছে, কিন্তু কোনো এক সময় গিয়া ধরেন 1 বছর পরে গিয়ে আপনি আসলেও তো এইটা হয় না। কারণ এই ধরনের যদি ঘটনাগুলি কেন ঘটে সেটাই কিন্তু আমি আপনাদেরকে বুঝাইলাম যে স্যার এটা আমি একটু বলি স্যার, যে এইটা যদি আমি 1 বছর 2 বছর পরে যদি আমি টের পাই যে আমার একটা বিল অফ এন্ট্রি কিংবা আমার একটা চালান মিস হয়ে গেছে এন্ট্রি দেওয়া, তখন আমি যদি আবার নিচ থেকে ধরতে পারি অডিট হওয়ার আগে, অডিটে ধরলে সেটা আমি আর পারবো না, কিন্তু অডিট হওয়ার আগে যদি আমি এটা বুঝতে পারি যে আমার এটা আমি নিজেই অডিট করে বুঝতে পারি, সেক্ষেত্রে মনে হয় আমি ওইটা এন্ট্রি দিতে পারবো। পারবেন, বাট অডিটে ধরলে ওইটা আর পারা যাবে না। পারবেন, কিন্তু অ্যাকচুয়ালি 2 বছর পরে গিয়া আপনার কিন্তু ওই পরিমাণ স্টক থাকার কথা ছিল না। হ্যাঁ, আপনি যখন 6.6 স্টকে ঢুকাইলেন, ওই র মেটেরিয়ালস কিন্তু আগেই কনজাম্পশন হয়ে আপনার বিক্রি হয়ে গেছে, তখন কিন্তু আপনার ফিজিক্যালি স্টক বাড়ি গেল। এন্ট্রি আপনার আমার এন্ট্রি নিয়ে কোনো প্রশ্ন নেই, এন্ট্রি দিলেন, এখন কনজাম্পশন দেখাবেন কিভাবে বলেন? তখন তো মালটা আমার স্টকে থাকবে, সেই মালটা স্টক আমি কিভাবে দেখাবো? আমার খাতাতে দেখাবো যে আমার মাল আছে, কিন্তু আমার অ্যাকচুয়ালি মাল থাকছে না। জি স্যার, হ্যাঁ জি স্যার, হ্যাঁ খাতায় কিন্তু থাকছে, খাতায় থাকছে। জি স্যার, সেটাই স্যার। হ্যাঁ, তাহলে এইটা আপনি কনজাম্পশন দেখাবেন কিভাবে? এইখানে একটা গ্যাপ থাকবে স্যার, তখন মেকানিজম যদি কোনো এই যে বললাম তো, এই সমস্ত ঘটনাগুলি যাতে না ঘটে আমি কিন্তু এই কারণেই আপনাদেরকে আজকে এই কথাগুলি বললাম। আপনি যদি আমার কথাগুলি স্পষ্ট বুঝে থাকেন, আপনি প্রতি মাসের শেষে গিয়া এই প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনি হিট করছেন, তখন আপনার রেয়াদ বাতিল হচ্ছে না, আপনার স্টক ম্যানেজমেন্টের সমস্যা হচ্ছে না, প্লাস কনজাম্পশনে কোনো সমস্যা হচ্ছে না, হচ্ছে। এবং এই বিষয়গুলি কেন গুরুত্বপূর্ণ সেটা এখন আপনারা বুঝতে পারছেন নাকি? তবে স্যার আমার প্রশ্নটা হচ্ছে, যদি প্র্যাকটিক্যাল ভিত্তিতে স্যার ওটা ওই ধরনের ঘটনাটা ঘটেই যায়, সেক্ষেত্রে সে 1 বছর বা 2 বছর পরে তার স্যার মেকানিজমটা কি হওয়া উচিত, যে স্টকটা বেশি থেকে গেল, ওটার আসলে সলিউশন কি? আসলেও কোনো সলিউশন নাই। ওই র মেটেরিয়ালসটা আপনার 4.3 তে বেশি কনজাম্পশন দেখায়, ওইটা অ্যাডজাস্ট করতে হবে। কিন্তু সেক্ষেত্রে আপনার আর একটা যদি শর্ট থাকে, তাইলে না আপনি 4.3 তে এটা ওইটা বেশি দেখাইতে পারবেন, তাই না? কিন্তু যদি আর একটা বেশি না থাকে, মানে শর্ট না থাকে, তাহলে তো আপনি এইখানে এইটা ওইটা কমাই দিয়ে এটা বাড়াই দিতে পারবেন না। সেক্ষেত্রে ফিনিশগুলোর ওয়েটে যদি একটু মেকানিজম করা যায়, সেক্ষেত্রে হয়তো স্যার হয়। এই যে ভাই মেকানিজমে আমরা আলোচনা করি, আমরা কন্টিনিউ করি স্যার। আমরা বলি যেটা হচ্ছে, আমি যে কথাগুলি আপনাদেরকে বললাম, এই কথাগুলির মূল কারণ হচ্ছে আপনি যাই করেন সেটা সঠিক থাকবে, আপনার এই ধরনের ঘটনা ঘটবে না, প্লাস আপনি একজন স্মার্ট ভ্যাট অফিসার হিসেবে নিজেকে এস্টাবলিশ করতে পারবেন। আমি চাই, কি বলছি, আমি চাই আপনারা সবাই একজন স্মার্ট অফিসার হবেন। স্মার্ট অফিসারের ওই ভাই যে বললো, হ্যাঁ আমার একটা চালান নিতে 2 বছর 1 বছর, মানে যেটা যদি আমি না নেই, বুঝছেন, মানে এটা কিন্তু স্পষ্ট বোঝা যায় আমি ইনকমপ্লায়েন্স, কমপ্লায়েন্স না, তা আমার মধ্যে ফাঁকি আছে, বুঝছেন স্যার। কমপ্লায়েন্স কোম্পানি কখনো এই ধরনের মানে এটা হবে না, প্রত্যেকটা ডিপার্টমেন্টের মধ্যে মানে ওদের লিয়াজও আছে, প্রত্যেকটা রিকনসিলিয়েশন আছে, ফাইনালি অ্যাকাউন্টস এবং ভ্যাট ট্যাক্স সবকিছু মানে রিকনসিলিয়েশনের পরে কিন্তু সাবমিট করা হয়। মানে হঠাৎ করে 1 বছর পরে 6 মাস পরে, মানে কি 1 মাস মিস হইতে পারে, কিন্তু আপনার 6 মাস। বললাম যে ধরেন অনেকক্ষণ আলোচনা হইলো, হ্যাঁ, এই সংক্রান্ত যদি আপনাদের কোশ্চেন থাকে বা ইয়ে থাকে, আমি চাচ্ছিলাম যে আরো ডিটেলস যদি আপনাদের দরকার থাকে, তাহলে আমি এই মিটিং গুলি আরো কন্টিনিউ করব। হ্যাঁ, কারণ হচ্ছে যে মানে আমি বিভিন্ন স্যারদের সাথে বা ইয়ের সাথে কথা বলি, বা অনেক মিটিং গুলি আপনারা যতগুলি লিঙ্ক আমাকে দিচ্ছেন, বা ওই যে
এই সাথে শেয়ার করছেন। হ্যাঁ, আপনি প্রত্যেকটা মিটিং এ শুনছেন। তো আমার কাছে আসলে মনে হয়েছে কি যে আমাদের যেটা দরকার সেটা আইন দরকার। আইন আমরা মোটামুটি সবাই কিছু না কিছু জানি কম বেশি, বাট আমাদের ভ্যাট অডিট ফেস করা প্লাস রিকনসিলিয়েশনের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ মনে হয়েছে, বা এই বিষয়গুলি আমার কাছে মনে হয়েছিল যে অনেক ইম্পর্টেন্ট। এই কারণে আমার এই মিটিংটা করা। তো যদি এইটা ধরেন আপনাদের ভালো লাগে বা আপনাদের কোনো কাজে আসে তাহলে এটা কন্টিনিউ। আপনারা কি বলেন? জি স্যার, কন্টিনিউ করেন। মানে আমার কথা, আপনারা কতটুকু ইয়ে পাচ্ছেন? স্যার ক্লাস খুব ভালো লাগছে। মানে আমি আজকে শেষ করব, বা আমি প্রত্যেকটা ইয়েতে এই যে ধরেন যতগুলি ডিপার্টমেন্টের লিঙ্ক আপ বলেছি না, এই লিঙ্ক আপগুলি নিয়ে আমি আরো ডিটেলস কথা বলবো। স্যার আমরা আপনার ক্লাস আরো পেতে চাই স্যার সামনে। মানে এটা আপনাদের জন্য কাজে লাগবে কিনা আমার কথা হচ্ছে এটা। জি স্যার, যদি কাজে লাগে তাইলে আমি নিব, কারণ আপনাদের ইয়ে থাকলে বা আইন আপনারা ওই যে সবাই খুব ভালো আইন জানেন, আমি জানি। এবং স্যারেরা যে ক্লাস নেয়, ক্লাসগুলি হয় হচ্ছে ভ্যাট আদায় পার্সপেক্টিভ। বাট একজন ভ্যাট অফিসার কিভাবে, মানে একজন মানে ভ্যাটের আমাদের প্রাইভেট সেক্টরে যে অফিসারগুলি আছে তারা কিভাবে সরকারি অফিসারকে ফেস করবে, বা কোন কোন ডকুমেন্টেশন গুরুত্বপূর্ণ, কোন কোন ডকুমেন্টেশন কিভাবে মেনটেন করবে, এটা কিন্তু স্যারেরা বলেন না বা ওইভাবে কোনো আলোচনায় আনেন না। তো এরও কারণ আছে, কারণ হচ্ছে যে ওনারা তো আসলে প্র্যাকটিক্যাল কেউই। ইকবাল, আমার কথাগুলি কি আপনার তো বিশাল বড় একটা সার্কেল আছে, তাই না? স্যার আপনি যেটা বলছেন, মানে গভর্নমেন্ট অফিসার যারা, তারা তাদের অ্যাঙ্গেলে তাদের মানে ওই চেয়ারে থেকে তারা কিন্তু শুধু আদায় ছাড়া আর অন্য কিছু বোঝে না, ঠিক আছে? আর যেমন স্যার আমি একটা উদাহরণ দিই ছোট, যেমন আমাদের দেশে যে এইচআর সিস্টেম, হ্যাঁ, অন্য একটা ডিপার্টমেন্ট এসে বলি, তারা কখনোই কিন্তু আমাদের এইচআর মানে হিউম্যান রিসোর্স, ওরা কখনোই কিন্তু আমাদের এমপ্লয়ীদের স্বার্থ দেখে না, ওরা সবসময় মালিকের স্বার্থ দেখে। কিভাবে ছুটি কাটবে, হ্যাঁ, এইচআর যেমন মালিকদের মানে মালিকদের পক্ষে, শ্রমিকদের, লেবারদের, আমাদের মানে টাইম ম্যানেজমেন্ট সবকিছুতে আমাদেরকে মানে কাটাকাটি করে। ভ্যাট অফিসার বা গভর্নমেন্ট অফিসারও তারা এটাই করে। আর আমরা জাস্ট মানে যারা কাজ করি কোম্পানিতে, আমরা জাস্ট মিডিয়া রিপ্রেজেন্টেটিভ হিসেবে কোম্পানির পক্ষে আমরা দুইটা সাইড ম্যানেজ করার আগে কোম্পানি ম্যানেজ করতে হয়, আপনার গভর্নমেন্ট অফিসারকে ম্যানেজ করে আমরা দুই দিকের চাপ সহ্য করতে হয়। করার পরে আমরা তারপরে একটা ডিসিশন মেক করি স্যার, একটু স্যার ডিসিশন মেক করার পরে আমরা তারপরে কাজটা করি। এখানে স্যার সিস্টেম ডেভেলপটা আমরা করতে হবে আমাদের অবস্থা থেকে। কারণ ওই যে আমরা দুইটা জিনিস সহ্য করি, মানে কোম্পানির লোকজন বলে আমরা কোম্পানির লোক, আসলে আমরা কার লোক, ঠিক কিনা ইকবাল? কোম্পানির লোক কি বলে আমরা ভ্যাট অফিসার। যদি কোনো অফেন্স করে নিশ্চয়ই ইকবাল খবর দিচ্ছে নিজের গুরুত্ব বাড়ানোর জন্য, তাই না? ম্যানেজ করতে যায় সেটা কিছু টাকা পয়সা নিবে হয়তো বা ভ্যাট অফিস গেলে কি শুনতে হয়, ওই মিয়া আপনারা তো চোর ফাঁকি দেন। তাইলে আপনি মানে বিপদ আমাদের সব দিকেই, এই কারণে আমাদেরকে স্মার্ট হইতে হবে। এখানে স্যার সবচেয়ে বড় কথা হচ্ছে আইনের ব্যবহার, বিধি ব্যবহার। হ্যাঁ, আমরা ব্যবহার এবং সিস্টেম ডেভেলপ শুধু জানার মধ্যেই সীমাবদ্ধ না স্যার, তাকে মেকানিজম করে, হ্যাঁ, আমি তাকে বুঝাইতে হবে যেমন এটা কাঠ পেন্সিল, এটা কলম, বা দুইটা দিয়ে লেখা যায়, কিন্তু আমি কখনো কলম দিয়ে লিখি, কখনো কাঠ পেন্সিল দিয়ে লিখি। এই জিনিসটাই যখন আপনি বুঝাইতে পারবেন, সিস্টেম ডেভেলপ করতে পারবেন, তখন আপনি মানে আপনাকে ডেভেলপ করবেন চুরির চাইতে। আসলে আমি দেখছি, আমি একটু যেটাতে আছে কমপ্লেন্স, হ্যাঁ, আমি যখন বর্তমানে যেটাতে আছে স্যার কমপ্লেন্স, হ্যাঁ, আমি অনেক লাভ আছে, সুযোগ আছে স্যার আপনার সেফটির জন্য। আমি
এখন প্রথমত আমাদের অনেক ধরনের বাজে চিন্তা করা লাগে না, তার মধ্যে হচ্ছে স্যার একদিক দিয়ে সুবিধা নিচ্ছে, আরেক দিক দিয়ে সুবিধা হয়তো আমার মানে আছে, একদিক দিয়ে মনে হচ্ছে আমি ট্যাক্স বেশি দিচ্ছি, কিন্তু অন্যান্য সাপোর্ট গুলো কিন্তু আমি আবার ঘুরে গিয়ে নিচ্ছি। হ্যাঁ, আর নন কমপ্লায়েন্স হলে এক্ষেত্রে কি করে এটা নেয় না ওইটা নেয় না র্যাপ নেয় না, অনেক কিছু অনেক টাকা। আমি একটা বলি, আমি একটা জিনিস নিয়ে কাজ করছি এখন, সেটা কি শুনবেন? ভ্যাট রেটের ইম্প্যাক্ট নিয়ে কাজ করছি বার্জার পেটের সাথে। আপনি যে 15% ভ্যাটের কথা বলছেন, হ্যাঁ, আপনার ইম্প্যাক্ট রেট আমি ওদের দেখছি, ওদের ইম্প্যাক্ট রেট 17%। বার্জার পেন কিন্তু এনবিআর এর সেরা কমপ্লায়েন্স প্রতিষ্ঠান। তো আপনার ইম্প্যাক্ট রেট কিন্তু 15% হইতে হবে। ইম্প্যাক্ট রেট কি মানে? আমি যা ভ্যাট দেওয়ার কথা, আলটিমেট আমার কমপ্লায়েন্সটা এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে কিনা, এইটা নিয়ে কাজ করছি। এটা আরেকটা অ্যাডভান্স স্টেজ। আমি আপনাদেরকে জাস্ট একটা স্টেজ বললাম কমপ্লায়েন্সের। হ্যাঁ, আমি কিন্তু আপনাদের সাথে ওই অ্যাডভান্স স্টেজও শেয়ার করব ইনশাল্লাহ। যে আমরা এখন বলছি কি কমপ্লায়েন্স, ইকবাল আমরা কমপ্লায়েন্স বলছি, বাট আমি বলতে চাচ্ছি, আমি যেটা নিয়ে কাজ করছি এখন সেটা হচ্ছে যে আপনার কমপ্লায়েন্সটা এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে কিনা, সেটা নিয়ে কাজ করছি। হ্যাঁ, সেটাও আমি আপনাদেরকে শিখাবো যে কিভাবে এক্সপেন্সিভ হয়ে যাবে। আপনারা কমপ্লায়েন্সের কিভাবে কমপ্লায়েন্স করবেন, কিভাবে রিকনসাইল করবেন, কিভাবে নিজেকে স্মার্ট বানাবেন, এটা হচ্ছে প্রথম স্টেপ। হ্যাঁ, নেক্সট স্টেপ কিন্তু যে আপনার কমপ্লায়েন্সটা এক্সপেন্সিভ কিনা বা কমপ্লায়েন্সটা সঠিক কিনা, ঠিক আছে, এটা নেক্সট স্টেপ। আমি আপনাদেরকে এখন ভ্যাটের সবকিছুই আপনারা জানেন, আমার থেকে অনেক ভালো জানেন, সত্যি সত্যি বলছি। আপনারা রেজিস্টার মেনটেন আমার থেকে ভালো জানেন, আপনারা ভালো জানেন, হ্যাঁ, ফর্ম গুলি ভালো জানেন, আপনারা আইন কানুন আমার থেকে অনেক, হ্যাঁ, আপনাদের যেটা ল্যাকিংস আছে সেটা হচ্ছে যে যেটা আমি জানি বুঝছি, বা আমি আজকে 22 বছর থেকে কাজ করি। যদিও আগে আমরা যেসব সমস্যাগুলি ফেস করতাম সেই সমস্যাগুলি এখন আপনারা অনেকটাই কাটায় উঠছেন। যেমন মাস পরে কোনোটা, 2 বছর পরে কোনো বিল অফ এন্ট্রি আসে না। এক সময় কিন্তু আমরা এটা ফেস করছি যে একটা বিল অফ এন্ট্রি, হ্যাঁ, 7 মাস 8 মাস 9 মাস পরে আমার কাছে আসে। এগুলি কিন্তু ধরেন আমি 4-5 বছর 6 বছর আগেও ফেস করছি, বাট এখন হয়তো আপনারা অনেকটাই ফেস করেন না, আপনারা নিজেরাও অনেকটা হয়ে গেছেন। তো সেই বিষয়গুলি নিয়ে কিন্তু আমি আপনাদেরকে গাইডলাইন দিতে যাচ্ছি একটা বাস্তব ভিত্তিক, যেটা আমি করে এসেছি, বা যেগুলি কমপ্লায়েন্স করলে যে আমার বলছি 2017 সালে 20 বস্তা কাগজ নিয়ে গেছিল ট্রান্সমেন্টের, ওইখানে কিন্তু আমরা লিখিত আনছি যে আদিত্য দলিলাদিতে মুঠোফ ফাঁকির কোনো প্রমাণ পাওয়া যায় নাই। মানে এই রিকনসাইল গুলি থাকার কারণেই কিন্তু আমরা পাচ্ছি, ঠিক আছে। তো সেই বিষয়গুলি বললাম, এবং আমি আপনাদেরকে অ্যাডভান্স স্টেজে দিয়ে যাবো যে আপনি এখন আমরা সবাই বলছি কমপ্লায়েন্স, তাই না? কিন্তু কমপ্লায়েন্স এক্সপেন্সিভ কিনা এই কথাটা কিন্তু আমরা এখনো কেউ বলি। ইকবাল, আপনি কি দেখছেন যে আপনার কমপ্লায়েন্সটা এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে কিনা? আপনি 15% ভ্যাট দেওয়ার কথা 15% ভ্যাট দিচ্ছেন কিনা? আপনি সব করছেন কিনা? তো ইনশাল্লাহ আমরা এটা নিয়ে আলোচনা করব। প্লাস আগে আমরা আলোচনা করব হচ্ছে রিকনসিলিয়েশন গুলি কিভাবে করা যায়। ইভেন ইফ আপনার সেলস এর সাথে ব্যাংক রিসিভিং এরও একটা রিকনসিলিয়েশন দরকার, সেটারও একটা ম্যানেজমেন্ট দরকার। কেন দরকার? এখন এই সমস্ত রেজিস্টার বাদ দিয়ে আপনার ভ্যাট কিন্তু
কিসের উপর? এক্সচেঞ্জ ভ্যালুর উপর, বিনিময় মূল্যের উপর। সেই বিনিময় মূল্যটা কোথায় জমা হয়? ব্যাংকে, তাই না? শুধু যদি আপনার ব্যাংকে রিটার্ন দেয়, আপনার কিন্তু অনেক কিছু দিতে হবে, পারবে কিনা? হ্যাঁ, এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে লিয়াজো থাকতে হবে। প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে যদি লিয়াজো না থাকে তাহলে মানে কমপ্লায়েন্স হওয়া যাবে না। কমপ্লায়েন্স হওয়া যাবে না। এখানে এর সাথে থাকতে হবে, আপনি অডিট টেস্ট করতে পারবেন না। কমার্শিয়াল, তারপরে ব্যাংক, প্রত্যেকটা একটা কোম্পানির তার কস্টিং ডিপার্টমেন্টও যদি কোনো ইয়েতে থাকে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে লিয়াজো করে তারপর কাজ করতে হবে। তাহলে ভ্যাটে যে কোনো সময় একটা প্রতিষ্ঠান বিপদে পড়তে হবে। হ্যাঁ, নরমালি তো হচ্ছে, রান্না হচ্ছে, আমি তো দেখছি। মানে আমার আসলেও এই প্রফেশন লাইফ কাউন্সিলের চেয়ারম্যান স্যার নরমালি সবসময় আমার সাথে থাকে। তো এটা কি কাউন্সিলের কেউ আছেন নাকি? তাই মনে হয়। দেখো, আমরা মনে হয় লোক সংখ্যা কমে গেছি। ইকবাল, ইকবাল, আমরা মিটিংটা শেষ করবো। ইকবাল, ইকবাল ভাই মনে হয় একটু আউটে আছে স্যার। রাশেদ কি কিছু বলতে চান? রাশেদ কিছু বলতে চান? রাশেদ, আচ্ছা, আর কেউ কিছু বলতে চান? স্যার আমাদের আপনার এই উদ্যোগটা ভালো, আলোচনাটা খুব ভালো হয়েছে আমাদের। কারণ আমাদের প্র্যাকটিক্যাল যে কাজগুলো করি আমরা, সেই কাজের সাথে দেখা যাচ্ছে আলোচনাগুলো সম্পৃক্ত। আমরা প্র্যাকটিক্যাল কাজ করতে গেলে যে সমস্যা ফেস করি সেগুলো আপনার এই আলোচনা উঠে আসছে। আর আমরা যদি আরো বিস্তারিত পরবর্তীতে আপনি যেটা বললেন প্রত্যেকটা টপিকস নিয়ে এক একটা আপনি মিটিং করবেন, সেখানে আরো ব্যাপকভাবে এগুলো হয়তো আপনার প্রবলেম যেগুলো ফেস করি সেগুলো সম্বন্ধে জানতে পারবো স্যার। এটা আমরা এটাকে যদি কমপ্লায়েন্স লেভেল ধরি, হ্যাঁ, অ্যাডভান্স লেভেলটা হচ্ছে ভ্যাট ইফেক্টিভ রেট। আমরা কমপ্লায়েন্স লেভেলটা শেষ করে ইনশাআল্লাহ আমরা ভ্যাট ইফেক্টিভ যাব। ভ্যাট ইফেক্টিভ রেট মিন্স যে আমার ভ্যাট 15%, আমি 15% দিচ্ছি। আসসালামু আলাইকুম, আমি একটু অ্যাড করি স্যার। হ্যাঁ, আমরা কিন্তু থেকে যারা আছে মোটামুটি সবাই একটা কম বেশি বুঝতেছি, বুঝছেন? আমরা এখানে আমাদের এই গ্রুপে আমরা সবাই কিন্তু বা আমার টিমে যারা আছে আমরা সবাই অ্যাকসেপ্ট মারাত্মক হই। হ্যাঁ হ্যাঁ, কারণ হচ্ছে কি এখন মানে জিনিসটা আমি গত 6 মাস বা 1 বছর ধরে লক্ষ্য করতেছি, সবাই কিন্তু ট্যাক্সের দিকে, হ্যাঁ, মানে অ্যাকাউন্টস লক করে অডিট করে, মানে সবাই এখন ব্যাটের দিকেই মানে মানে প্রথম ফ্লোর আছে। হ্যাঁ, এখন মানে আমাদের থেকে ম্যাক্সিমাম লোকজনই কিন্তু সাপোর্ট নিচ্ছে, ঠিক আছে। আর আমরাও না জানার কারণে ট্যাক্সের বিষয়টা সুবিধা নিতে পারতেছি না স্যার। আমরা আমাদের নিজের মানে ক্যারিয়ার ডেভেলপ বলেন, অস্তিত্ব রক্ষা বলেন, সবই বলেন, প্রফেশনাল বলেন, আমরা মানে মার্কেটের দিকে থাকার জন্য একজন ভ্যাট অফিসার পাশাপাশি আমাদের ট্যাক্স নলেজটা খুবই দরকার স্যার। গ্রুপে থেকে আমরা এটা চাই। না না, ট্যাক্স না, অ্যাকাউন্টসও জানা দরকার। স্যার জি স্যার, হ্যাঁ, আমাদের নলেজ থাকা দরকার। নলেজ থাকা দরকার, কারণ অ্যাকাউন্টস দিয়ে যখন আপনি ফেস করবেন অডিট, এখন কিন্তু প্রতি বছর আপনাকে অ্যাকাউন্টসটা সাবমিট করতে হবে। ফুল অ্যাকাউন্টস সম্পর্কে যদি আপনার কোনো ধারণা না থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু আপনি এটা ফেস করতে পারবেন না। আমি কিন্তু ওইটাতে আসবো ইকবাল, আমি ট্যাক্সেও আসবো
আমি অ্যাকাউন্টসেও আসবো। আমরা কিন্তু সবসময় প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজে কিন্তু আমরা সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের মতো আমরা, হ্যাঁ, পারস্পরিক সম্পর্ক। হ্যাঁ, এখন আমি ব্যাটে কাজ করি মানে কিন্তু আমার ডিস্ট্রিবিউশন, লজিস্টিক্স, সাপ্লাই চেইন বা অন্যান্য সম্পর্কে ডাটা নেই, ডাটা মানে আমার জন্য উইকনেস। এবং আমি আমি আপনাদেরকে যে বিষয়গুলি বলবো, হ্যাঁ, নেক্সট ডিটেইলস যেটা বলবো, ওখানে কিন্তু লজিস্টিক ডিপার্টমেন্টের কি কাজ বা স্টোর ডিপার্টমেন্টের কি কি কাজ আর এগুলি কিন্তু আমি বলবো। তখন আমি এই কমার্শিয়াল ডিপার্টমেন্টের সম্পর্কে আপনি জানেন, স্টোর ডিপার্টমেন্ট সম্পর্কে জানবেন, প্রোডাকশন ডিপার্টমেন্ট সম্পর্কে জানবেন, প্লাস আপনি সেলস ডিস্ট্রিবিউশন সম্পর্কে জানবেন, ডেলিভারি ডিস্ট্রিবিউশন এবং অ্যাকাউন্ট সম্পর্কে আমি আপনাদেরকে ট্যাক্সের বিষয় নিয়েও কথা বলবো। ট্যাক্সের বিষয়টা নিয়ে যেটা আপনাদের জন্য সবচেয়ে বড় ইয়ে হয়ে যায়, সোর্স ট্যাক্স নিয়ে, তাই না? টিডিএস নিয়ে, তাই না? কারণ আপনারা তো অ্যাসেসমেন্ট করতে জান না। কিন্তু আমার কোশ্চেনটা কোথায় জানেন? যদি কোন, আমি জাপান কলকাতা ইন্টারভিউ দিতে গেছিলাম, বুঝছেন, ওদের হিসাবে, তো ওইখানে ওদের ফিনান্স কন্ট্রোলার ছিল হচ্ছে একজন মালয়েশিয়ান ভদ্রলোক, ফয়সাল। আমার সাথে ওনার 3 ঘন্টা কথা হয়েছিল। তো উনি আমাকে একটা জিনিস বলছিল যে কেন আমরা আপনাকে নিব, আপনি ট্যাক্স, ভ্যাট, কাস্টমস, 3টা জিনিস, এটা কিন্তু 3টা ডিপার্টমেন্ট। আমি যদি এই 3টা ডিপার্টমেন্টের লোক কিন্তু আমি দেশের বাইরে টাইনি বসাইতে পারবো না, এই দেশটি নিতে হবে। আর আপনি যদি 3টা ডিপার্টমেন্ট চালাইতে পারেন তাইলে আমাদের লাভ হচ্ছে আমরা একটা লোককে দিয়ে 3টা কাজ করাইতে পারি। আপনারা যদি ট্যাক্স জানেন, ভ্যাট জানেন, কাস্টমসও জানেন কিছু, তখন মার্কেটে যে ভ্যালু পাবেন, নর্মালি শুধু ভ্যাটটা কিন্তু আগের মতো ভ্যালু পাবেন। টপ পজিশনে যখন আপনি কাজ করছেন স্যার, যখন আপনি কাউন্সিলের জিএমসি দিলেন, হ্যাঁ, মানে কিন্তু আপনি অ্যাজ এ একজন সিসি হোল্ডার, মানে সিএ প্রফেশনে কাজ করে আসছেন, তারপরে আপনি অ্যাকাউন্টস জব করছেন, হ্যাঁ, ট্যাক্স নিয়ে কাজ করছেন, আপনারা খুব সহজে স্মুথলি ওই মানে পোস্টটা আপনাকে ক্যারি করতে পারবেন। আমাদের প্রত্যেক একটা কোম্পানি তো বলেন অন্য মানে মেঘনা, ওনাদের এখানে জিএম আছে, ডিজিএম আছে, জিএম রাখতে পারে, কাউন্সিলের মতো সবাই জিএম রাখতে পারে। কিন্তু এমন কিছু কোম্পানি আছে সবাই তো জিএম, ব্যাড ট্যাক্সের জিএম রাখতে দরকার নেই। তারা দেখে যে তারা খোঁজে কি মাল্টিপল, হ্যাঁ, যে দেখা গেছে আপনার ব্যাড ট্যাক্স, কাস্টমস, কমার্শিয়াল, হ্যাঁ, আমার সাপ্লাই চেইন সম্পর্কে ফলো আপ করতে পারবে। এখন বিষয় হচ্ছে স্যার, আমি একটা মানে ওই ম্যানেজমেন্টের আমি জিএম, বাট আমি তো কাজ করবো না। যখন আপনি কাজ করাইছেন ম্যানেজার দিয়ে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার দিয়ে, হ্যাঁ, আপনার প্রত্যেক ওই ডিপার্টমেন্ট গুলোতে স্ট্রংলি এরকম ছেলে কাজ করতো যারা শুধু ওই বিষয়টাই শুধু দক্ষ ছিল, হ্যাঁ, কিন্তু নলেজ তো আমার ওইটা থাকতো না। আমি খুব ভালো জানি না, বাট আমার খুব ভালো মানে আমি স্পেশালিস্ট না, বাট আমি সব বিষয়ে নলেজ রাখি, আমি মানে টিমটা আমি চালাইতে পারি, এই ধরনের এই জিনিসটা তো থাকে। ব্যাটার আমি স্পেশালিস্ট, ব্যাট ভালো বুঝি, এক্সট্রা খুব বেশি ভালো। আমার ব্যাটের মধ্যে এত লাইফে এই জায়গায় আসতে অনেক সময় লাগবে, মিনিমাম আমার আবার এই সময়টুকু কাজ করতে হবে। আমি বলি আপনাকে, আপনারা যে বয়সে আছেন, হ্যাঁ, আমার যে বয়স, আমার বয়স 50, হ্যাঁ, বা 50 আপ যাই বলেন, আপনাদের এখন প্রত্যেকেরই বয়স কত? 30, 32, 35, তাই না? বা তার এর নিচেও আছে, বা এর সামথিং কিছু উপরেও আছে, এর উপরে কিন্তু নাই আমার যত ধারণা, তাই না? তার মানে আপনাদের হাতে কিন্তু এখনো অনেক সময় আছে ওই পর্যন্ত যাওয়ার, আমার মনে হয়। আপনাদের কি মনে হয়? আমরা আজকের মতো শেষ করি, মানে নেক্সট ইয়ার নিয়ে, মানে মোটামুটি অনেকে অনেকে হয়তো ব্যস্ত। আপনি শেষ করে ফেলেন, আপনি কিছু বলে শেষ করে ফেলেন। পরবর্তী সেশন স্যার আবার পরে আমরা কি টপিকস নিয়ে আলোচনা করতে, বা আপনি জানেন স্যার, আপনি সবাইকে আমাদের জন্য স্যার হাই প্রোফাইল মানে ট্যাক্স জানে হাই প্রোফাইল লোকের মানে প্রয়োজন নাই,
মিড লেভেলে মোটামুটি ভালো আমাদের নলেজ দিতে পারবে এই ধরনের লোকজন। হ্যাঁ, আপনি তো আসেনি, আপনার পাশাপাশি যদি কাউকে মনে করেন, হ্যাঁ আমার মানে মিড লেভেলেরও তার যে লেভেলের মোটামুটি সে নলেজ রাখে। হ্যাঁ, আর একটা সময় পর্যন্ত আমরা টাকা দিয়ে আমরা মানে সাবদের গাইডার করলাম, এটা তো আগে আমাদের প্রাইমারি স্টেজে নলেজের দরকার। আমি এখানে কিছু ভালো ট্যাক্স অ্যানালিস্ট করছি, ঠিক আছে, মানে যারা ভালো ট্যাক্স বুঝে, ভালো ট্যাক্সের আইন কানুন বুঝে, হ্যাঁ, এবং প্রফেশনাল ধরেন শুধু ট্যাক্স নিয়ে 8-10 বছর ধরে কাজ করছেন, ঠিক আছে, এরকম কিছু লোককে আমি যদি ইনপুট করি এখানে এবং ওদেরকে যদি কিছু বলি, তাহলে আপনারা, আমি থাকলাম সাথে, ওরাও আপনাদেরকে কিছু গাইড দিত, এটা আমার মনে হয় ভালো হয়, প্র্যাকটিক্যালি জানা, নাকি আপনাদের দিব না? জি স্যার, খুব সুন্দর পদক্ষেপ। কারণ আমার উদ্দেশ্য আমার সাথে মানে এই সেক্টরে ধরেন ট্যাক্সে কাজ করে, ব্যাটে কাজ করে, কোয়ান্টিটিতে কাজ করে অনেক লোকের, আমি চাচ্ছি যে কমার্শিয়ালের কিছু ছেলেও আমি এখানে ইনক্লুড করবো, মানে ডিজিএম র্যাঙ্কের বা জিএম র্যাঙ্কের বা ধরেন এসডিএম র্যাঙ্কের যারা এলসিডেন্সি বা এই সংক্রান্ত ইস্যুস নিয়ে কাজ করে। হ্যাঁ, যখন ওই কোশ্চেন গুলি আসবে তখন আমি ওদেরকে দিয়ে এই বিষয়গুলি বলাবো, চিন্তা করছে আমি থাকবো, এবং আমি চাচ্ছি আপনাদেরকে একজন স্কিল ম্যান পাওয়ার হিসেবে। ঠিক আছে ইকবাল, আপনি শেষ করে দেন। তাইলে স্যার আজকের মতো আমরা সবাই বিদায় নিচ্ছি, আর পরবর্তী স্যার মানে আপনি ফেসবুকে অথবা গ্রুপে জানাই দেন, আলোচনা হবে। সময়টুকু আপনার উপরে নির্ভর করবে, কারণ হচ্ছে আপনি ব্যস্ততার মধ্যে আপনি যে যখন সময় বের করবেন তখন আমাদের সময় দিয়ে আমরা তো আছি। ঠিক আছে, সমস্যা নাই। আজকের মতো শেষ করছি, সবাই সুস্থ থাকবেন। আর আমি আক্রান্ত স্যার, হ্যাঁ এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, সবাই দোয়া করবেন। আর রাশেদ কি কিছু বলবেন? হ্যাঁ ভাই, আজকে মতন আমরা শেষ করে দিই। আর দেখা যাচ্ছে পরবর্তীতে আমাদের যে ইনস্ট্রাকশন আসবে স্যারের কাছ থেকে, সেগুলো আমরা অবশ্যই ইনশাল্লাহ সেই অনুযায়ী আমরা থাকবো স্যারের সাথে। তো আমাদের 20 তারিখে মনে হয় একটা স্যার একটা প্রোগ্রাম করবে, সেক্ষেত্রে আমরা তো ইনস্ট্রাকশনটা পেয়ে গেছি। তো আমরা ইকবাল ভাই তো অবশ্যই সুস্থ এখন আল্লাহর মতে। তো ইকবাল ভাই আসছেন তো 20 তারিখে নাকি? হ্যাঁ, মানে ইনশাআল্লাহ জাস্ট ইয়া করব। তো আমি কালকে ওষুধ টেস্ট করাবো, কালকে মানে আবার পাঁচটার একটা টেস্ট করাবো, কারণ অফিসে যাই না, তো অফিসে বলছে নেগেটিভ না হবে তো বাসায় আসবেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তারপরে যদি আল্লাহর রহমতে আমার মানে বড় ধরনের সমস্যা সব ঠিক থাকে ইনশাআল্লাহ অবশ্যই যাবো, প্ল্যান আছে, ইচ্ছা আছে। ওকে, ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার, সবাই ভালো থাকেন স্যার। আসসালামু আলাইকুম।